হ্যালো। হুম হুম হ্যালো। হুম বল বল প্রেজেন্ট হ্যাঁ হচ্ছে। হচ্ছে তো। ঠিক আছে। তো সেশন এমন কিছুই নয়, আমরা সবাই পাইথন জানি এখানে যারা যারা আছি। এটা তো শুরু করা হয়েছিল একদম অ্যাবসলিউট যারা বিগিনার তাদের জন্য। তাদের যাদের কোডিং ভালো লাগে না তাদের সেই সব কিছু মানে কিভাবে ভালো লাগানো যায় বা কি করে মানে অ্যালগোরিদম নিজে থেকে ভেবেচিন্তে একটা কিছু বার করা যায় সেই সব হিসেবে। কিন্তু যাদের দরকার তারাই এখনো পর্যন্ত তারাই জয়েন করেনি আর সম্ভবত করবে। আছি 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 ভাই, আছি। হ্যাঁ হ্যাঁ গোড়া ভাই। থেকেই শুরু করবি, একদম জিরো থেকে। আচ্ছা। কিন্তু তারা অনেকেই জয়েন করেনি, কিন্তু যারা জয়েন করেছে তাদের জন্য যতটুকু স্লাইড আছে প্রেজেন্ট করা যাক। যেটুকু যারা জয়েন হ্যাঁ করেছে তাদের জন্য শুরু করে দেবে, বেকার অত এ করলাম না। হ্যাঁ, অত ঠিক আছে। বলে লাভ নেই, সবাই মোটামুটি জানে। তবুও একটু যতটা বানানো হয়েছে বলে দিচ্ছি। তো প্রোগ্রামিং কেন করা হয় যেটা প্রথম কথা, যে কম্পিউটার সায়েন্সে ঢুকি তো আমাদের সি শেখাতে আরম্ভ করে দিল। কেন করছে প্রোগ্রামিং? তো প্রথম কথাটা কি, কম্পিউটারটা তৈরি হয়েছে মানুষের যাতে কাজকে আরো সহজ করে দেওয়া যায়। তো এবার কাজকে সহজ করতে গেলে যে একটা মানুষ যতটা ভাবে একটা মানুষকে সাহায্য করতে পারে, একটা কম্পিউটার কি ততটা সাহায্য করতে পারবে? সেই সময়ই চলে আসে যে মেশিনের সঙ্গে আমি কথা কি করে বলবো, যে মেশিনটাকে আমার সমস্যার কথা আমি জানাবো কি করে। তখনই চলে আসে হার্ডওয়্যার, যে আমি আমার একটা পাওয়ারফুল কম্পিউটার আছে, সেটা আমাকে অনেক কাজে অনেক বড় বড় কাজ আমার হয়ে করে দিতে পারবে, অনেক বড় বড় ক্যালকুলেশন আমার হয়ে করে দিতে পারবে। কিন্তু ব্যাপার হয়ে যাচ্ছে তার সঙ্গে কথা বলা। সেই কথাটা বলার জন্যই সাহায্য করতে পারে এই প্রোগ্রামিং। তো এই প্রোগ্রামিং এর জন্য কিছু কিছু ভাষা আছে, সেটাকে বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা সবাই জানি। যে আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু একটা কোড লিখলে, সৌমেন দে বলছে লিঙ্ক পায় না, ওকে পাঠিয়ে দে তো। হ্যালো অংশুমান, সৌমেনকে লিঙ্কটা পাঠিয়ে দে। হ্যাঁ বল। সৌমেন বলছে লিঙ্ক পায় না, ওকে লিঙ্কটা পাঠিয়ে দে। সৌমেন লিঙ্ক পাইনি? হুম। আমি তো গ্রুপে দিয়েছি ভাই। আচ্ছা দাঁড়া। হুম, ওকে এবার লিঙ্কটা দিয়ে দে। সৌমেন গ্রুপে আছে তো আদৌ? ভগবান জানে। দাঁড়া একবার আর কজনকে বলে দি। হ্যাঁ, তো কোথায় ছিলাম? যে হ্যাঁ, একটা মেশিনকে যাতে মেশিনের সঙ্গে কথা বলা যায় তার জন্য প্রোগ্রামিংটা তৈরি। সেখানে কতগুলো লিস্ট দেওয়া আছে যে কি কি কাজে লাগতে পারে প্রোগ্রামিং। ইন্টারাক্ট উইথ মেশিনস এন্ড কম্পিউটার্স, হার্নেস দ্য পাওয়ার অফ কম্পিউটিং ইন অল হিউম্যান এন্ডেভার, টু অটোমেট টাস্ক, এটাই মেন জিনিস, টু অটোমেট টাস্ক অ্যান্ড টু ক্রিয়েট ইন্টেলিজেন্ট মেশিনস, যেটা এখনকার ফ্যাশন বলা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এইসব কাজগুলোতে আমার প্রোগ্রামিং লাগবে। এবার এই যে প্রোগ্রামিংটা, আমি কম্পিউটারের সঙ্গে কথা বলবো কিভাবে বলবো, তখনই চলে আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। যে একটা নির্দিষ্ট, আমাদের যেমন বাংলা ইংরেজি সব ভাষা আলাদা আলাদা, লোকের কম্পিউটারের জন্য একটা ভাষা তৈরি করা হলো, যেটা বলে দিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা শুধু মানুষের বোঝার জন্য, কম্পিউটার সেই নির্বোধই রয়ে গেল, জিরো আর ওয়ান ছাড়া আর কিছু শিখে উঠতে পারলো না। তো তার জন্য আবার একটা জিনিস দরকার হয় মাঝখানে, আমাদের যেমন যারা ইংরেজি বোঝে না তাদের জন্য একটা করে আর একটা লোক মাঝখানে রাখা হয়, যাকে যাকে সে মানে বাংলাকে ইংরেজিতে বা ইংরেজিকে বাংলা বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে। সেরকম রাখা হলো একটা সফটওয়্যার বা সফটওয়্যারই বলা যায়, যাকে বলবে কম্পাইলার বা ইন্টারপ্রিটার। সে কি করবে, এই আমাদের আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছি পিওর ইংলিশে, সেই জিনিসটাকে কনভার্ট করে দেবে মেশিন, মানে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝবে, মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোন একটা ল্যাঙ্গুয়েজে। আর অ্যাট লাস্ট সেই সেই ল্যাঙ্গুয়েজটাও আবার কনভার্ট হয়ে যাবে জিরো অ্যান্ড ওয়ানে, যেটা কম্পিউটার বোঝে। তো কম্পিউটার সঙ্গে কথা বলার প্রথম উপায়টা কি, একটা কোড লেখো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তারপর সেটাকে কম্পাইল করো অথবা ইন্টারপ্রিট করো, মানে
কম্পিউটার বোঝায়, কম্পিউটার যে ভাষা বুঝবে সেই ফরম্যাটে সেটাকে নিয়ে যাও, ব্যাস সেই দিয়ে তারপর সেই কোডটা কম্পিউটার বুঝে যাবে, ব্যাস তারপরে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। একদম সোজা সাপটা ব্যাপার। তো যখনই কোনো একটা প্রবলেমকে কম্পিউটারকে দিয়ে সলভ করার দরকার হবে, তখনই একটা সোজা রাস্তা আছে, এই রাস্তায় গেলে কম্পিউটার তোমার প্রবলেম সলভ করে দেবে। রাস্তাটা কি? এই প্রথম যে একটা প্রবলেম এলো, সেটাকে ভাবতে হবে মানুষকেই যে আমি কোন রাস্তায় গিয়ে কম্পিউটারটাকে সলভ করে দিতে পারি। কম্পিউটার শুধু সেই রাস্তাটা ধরে গিয়ে, যেমন একটা বহু দূরে একটা আম গাছ আছে, সেখান থেকে আম পেড়ে আনার দরকার। কাউকে একটা বলে দিল যে আমি যেতে পারছি না, তুই ওই গাছ থেকে আমটা পেড়ে এনে দে। সেই হচ্ছে কম্পিউটার। মানে রাস্তাটা বলে দিলে ও শুধু কাজটা করে দেবে। এমন একটা প্রবলেম দেয়া হলো, তার অ্যালগোরিদমটা ভাবার দায়িত্ব মানুষের। ভেবে বলে দিল এই যে এইরকম অ্যালগোরিদম, এই রাস্তা, একে ফলো করো, তুমি আম গাছের আম পেয়ে যাবে। সেইটাই একটা প্রবলেম এলো, তার অ্যালগোরিদম মানুষ ভাবলো, সে অ্যালগোরিদমটাকে সিউডো কোড করা হলো। মানে কোডের আগের স্টেপ। সিউডো কোড কি? যে আমি যে যদি কোড লিখি, সেটা যে কোনো ভাষায় লেখার আগে একটা রাফ কপি তৈরি করে নিতে হবে, যাতে আমি এটাকে বিভিন্ন ভাষায় কনভার্ট করতে পারি। কেউ একটা কোনো বড় প্রবলেম, সেটাকে কেউ আছে পাইথন ডেভেলপার, কেউ আছে জাভা ডেভেলপার, কেউ আবার সিতেও কোড লেখে। তো সবাইকার পক্ষে একটা কোড সবসময় বুঝে ওঠা সম্ভব নয়। তো একটা জেনারেলাইজ কিছু একটা ফর্ম চাই, যাতে সব রকমের সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেভেলপাররা বুঝতে পারে। তো সেই জেনারেল ফর্মটাই হলো সিউডো কোড। তো আমরা একটা সিউডো কোড বানাবো, তারপর যে যে ল্যাঙ্গুয়েজের ডেভেলপার বা যে যে ল্যাঙ্গুয়েজে কোড করে, সে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেই সিউডো কোডটাকে কনভার্ট করবে। ব্যাস তারপর সেটা এক্সিকিউট করলেই রেজাল্ট পেয়ে গেলাম। তারপর এই যে একটা প্রবলেমকে যখন সেটা থেকে একটা অ্যালগোরিদম বার করার দরকার হবে, তখন সেটাকে অ্যালগোরিদম বার করার দরকার হবে, তখন সেটা কিভাবে ভাবা যায়। তো এটাকে তৈরি করা হয়েছিল, এই এক্সাম্পলটা হচ্ছে একদম অ্যাবসলিউট বিগিনারদের জন্য, কিন্তু এখানে কেউ অ্যাবসলিউট বিগিনার নেই। সত্য একবার বলে দেওয়া ভালো যে একটা প্রবলেম কি, যে বাড়ি থেকে আমি কলেজ যেতে চাই, এই কলেজ থেকে আমি বাড়ি যেতে চাই। তো কি করতে হবে? প্রথম যেটা ব্যাপার আমাদের মাথায় মানে যে অ্যালগোরিদমটা ফলো করতে হবে, বা যে যে রাস্তা ধরতে হবে, সেটা কি? প্রথমে কলেজ থেকে মানকুণ্ডু স্টেশনে হেঁটে হেঁটে 5 মিনিট লাগতে পারে, মাঝখানে কেউ ফুচকাও খায়, সে আলাদা ব্যাপার। তারপর স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা। ট্রেনের অভাব নেই, দাদা ট্রেন আছে, যার যেখানে বাড়ি সেই অনুযায়ী একটা ট্রেন ধরে নিল, আহ গন্তব্য স্টেশন পৌঁছে গেল, তারপর স্টেশন থেকে নেমে যে যার বাড়ি। এটাই একটা, যদি প্রবলেমটা হয় কলেজ থেকে বাড়ি যাওয়ার, তাহলে এটাই মোটামুটি একটা সলিউশন। এবার এই জিনিসটা, তো একটা কোনো এই জিনিসটা এমন তো কোনো প্রবলেম নয় যেটা কম্পিউটার সলভ করতে পারে, এটা মানুষের সমস্যা, কলেজ থেকে বাড়ি যাওয়া। তো আর একটা এক্সাম্পল, যেমন যেটা নিউমেরিক বা একটা প্রবলেম যেটা কম্পিউটার সলভ করবে, সেই জাতীয় একটা প্রবলেম কি, একটা নাম্বার ইভেন কি অড সেটা চেক করা। তো মেন লজিকটা যেটা কম্পিউটার ইভেন, এই একটা নাম্বার ইভেন না অড সেটা চেক করার, শোনা যাচ্ছে তো আদৌ নাকি? হ্যাঁ, 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 বল। তো এটা যা, প্রথম থেকে হচ্ছে নাকি না? তো একটা যে এক নাম্বার যে ইভেন হবে না অড হবে, সেটা বার করার মেইন যে লজিকটা, সেটা তো মানুষকেই জানতে হবে। যে মানুষ যদি কোড লজিকটা না জানে, কম্পিউটার তো আর নিজে থেকে ভেবে দেবে না। তবু এখন যে যদিও হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু এইসব যেসব ছোটখাটো সমস্যাগুলো, সেটা সমাধান করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে মশা মারতে কামান দেখা। তো এই জিনিসগুলো তো মানুষকেই জানতে হবে। তো মেইন লজিকটা যেটা, যে একটা নাম্বার ইভেন হবে না অড হবে, সেটা বোঝার জন্য এই 4টে স্টেপের একটা রাস্তা ফলো করলেই ব্যাস সেটা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে সমস্যাটা কি, যে একটা নাম্বার দেওয়া আছে, সেটা ইভেন না অড চেক করতে হবে। প্রথমে সেই নাম্বারটা নেওয়া হলো, তারপর কি করতে হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করার পর যদি সেটার ভাগশেষ 1 থাকে, তাহলে সেই নাম্বারটা অড বা বিজোড়। আর যদি নাম্বারটার রিমাইন্ডার 0 হয়ে যায় বা ভাগশেষ 0 হয়ে যায়, তখন সেটা ইভেন হয়ে যায়। তো এই জিনিসটা কি, এবার যদি আমি কম্পিউটারের ভাষায় প্রকাশ করতে চাই, তার আগে এটাকে একটা জেনারেলাইজড ফর্মে প্রকাশ করে নিতে হয়। সেটাই হলো সিউডো কোড। সিউডো কোডটা কি, যে এই মানুষের বোঝার যে লজিকটা তৈরি করা হয়েছে, সেটা থেকেই আমি একটা কম্পিউটারকে বোঝানোর একটা
ফরম্যাট বার করলাম, জেনারেলাইজ ফরম্যাট যেটা প্রোগ্রামার বুঝবে। তো কি, টেকে নাম্বার, একটা নাম্বার নেওয়া হলো, সেই নাম্বারকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার চিহ্নটা কম্পিউটারে এরম ভাবে মানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বোঝাতে হয়। তা ভাগ করার পর যদি রিমাইন্ডার 1 হয় তাহলে নাম্বার অড হলো, আর এলস যদি রিমাইন্ডার 1 না হয় তাহলে অবশ্যই 0 হবে, তাহলে সেই নাম্বারটা ইভেন হলো। এবার কারো কারোর মনে প্রশ্ন আসতে পারে যে ভাগশেষ কি সবসময় 0 আর 1ই হবে? হ্যাঁ, এটা অবশ্যই মানে অঙ্কর একদম প্রাথমিক ধাপ, যে কোনো সংখ্যা, যদি কোনো সংখ্যা দিয়ে যেমন উম বাংলায় কি বলে, ভাজক, বা কোনো সংখ্যাকে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগশেষ সবসময় তার থেকে ছোট হবে। যেমন যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ সবসময় 2 এর থেকে ছোট হবে, 0 আর 1। তো সবসময় ভাগশেষ 0 আর 1ই হবে, এটা একদম প্রাইমারি ব্যাপার। তো যদি 1 হয় তাহলে অড, না হলে ইভেন। পরের স্লাইডে কি আছে? হ্যাঁ, তো এবার এরকম কোড করতে গেলে যে একটা সমস্যার সমাধান যে সবসময় একটা মানুষের মাথা থেকেই বেরোবে তার কোনো মানে নেই। ভুল আসতেই পারে, একটা কোড তো রান না করে করে মাথা খারাপ করে দিতে পারে, রাত জেগে জেগে চোখে কালি পড়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। তো যে মেইন প্রবলেমটা যেটা কি, এরর। একটা কোড রান করা থেকে এরর খাওয়াটা সবচেয়ে একদম খুবই সাধারণ ব্যাপার। আর সব আর এই কোন একটা এরর পাওয়ার পর সেটাকে সলিউশন করার একমাত্র উপায়, বা একমাত্র উপায় না, সবচেয়ে ভালো উপায় কি, সেই সমস্যার যে এরর কোড বেরিয়েছে সেটাকে গুগল করে সার্চ করে নেওয়া। একদম সাধারণ উপায়, গুগল করে সার্চ করে নেওয়া। আর মানে এই যে এররটা এরম এটা ফেস করেছে এমন লোকের অভাব নেই। তো প্রথমেই যে সব, যে ওয়েবসাইটটা আমরা সবাই জানি, সবাই ব্যবহার করি, স্ট্যাক ওভারফ্লো, সলিউশনের শেষ নেই, সব সমস্যার সমাধান বোধহয় ওখানেই পাওয়া যায়। স্ট্যাক ওভারফ্লোতে একদম পুরো কোড কপি পেস্টও সবাই করে, এমনকি বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও করে স্ট্যাক ওভারফ্লো থেকে কপি পেস্ট। তো এটা একটা বিরাট আমাদের কি বলে, গুপ্তধন, গুপ্তধন নয়, রত্ন ভান্ডার বলা যায় কোড পাওয়ার জন্য। আর দ্বিতীয় জিনিস যেটা, সেটা কোড়া। কোড়াতে কোনো সমস্যার মানে পোস্ট করে দিলে কোশ্চেন, সেখানে উত্তর পাওয়া যাবে। তো কোডে কোনো কোড কোনো প্রবলেমকে অ্যালগোরিদম বার করে সলভ করতে গেলে, যে প্রবলেম পেয়ে গেলে সেখান থেকে সেটাকে সলভ করার উপায়গুলো কি কি, সেটাকে গুগল করা অথবা স্ট্যাক ওভারফ্লো বা কোডাতে সেটাকে সার্চ করা। আর স্ট্যাক ওভারফ্লোর ভাই, আরো ভাই আরেকটা ছিল, ভুলে যাচ্ছি, লিক্স ও লিক্স। স্ট্যাক এক্সচেঞ্জ। হ্যাঁ, কি বলছিস? হ্যালো। ওরে বাপরে, ও তো শেখার জন্য গুরুদেব জায়গা, শেখার জন্য সবচেয়ে গুরুদেব জায়গা গিগস ফর গিগস। আর অংশমানের কথা শোনাই যায়। আর ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, ওয়েব ডেভেলপমেন্ট যেটা কাল হবে সেটা শেখার সবচেয়ে ভালো জায়গা W3 স্কুল। আমাদের শিবাস স্যার বসে আছে, এক্ষুনি শেখাতে আরম্ভ করে দেবে, না না, এখন থাক। আর সবচেয়ে বড় যেটা প্ল্যাটফর্ম যেটা, হ্যালো। একটা কথা বল, কদিনের ওয়েবিনার? আজকেই কোর্স শিখে যাবো? হ্যাঁ, বলছি কদিনের ওয়েবিনার? কদিনের এটা? এটা মানে প্রত্যেক দিনই হবে বলতে পারিস, একটা একটা করে। আমি একটা কথা বলছি, আগে একটা করে ধাপ শেষ কর, মানে আজকে এইটা হলো, কালকে ওয়েব মানুষ ধরতে পারবে না কজন কিন্তু ঢুকেছে দেখ না, এরম সেই ভাবে। জন্যই তো কজন ঢুকেছে, এই তো এই কজন। সেইটাই হচ্ছে দেখবার। আজকে যারা ভার্সন কন্ট্রোল সিস্টেম, সেটা একদিন, এরকম একদিনই কোন একটা ওয়েবিনারে করানো হবে, গিটের ব্যাপারটা, কিভাবে ভার্সন কন্ট্রোল করতে হয় একটা সফটওয়্যারে। মানে কোন একটা বাগকে ফিক্স করা, বা কোন একটা বাগ দেখা দিলে সেটাকে সঙ্গে সঙ্গে কিভাবে সফটওয়্যারের উপর এফেক্ট না করে সে বাগটাকে রিমুভ করা যায়, সেটার উপর একদিন হবে। কিন্তু যে গিট হাব যে ব্যাপারটা, গিট হাবটা একটা নির্দিষ্ট কোম্পানি, আর গিট একটা টেকনোলজি, যেটা অনেকেই ভুল করে। যে গিট একটা নির্দিষ্ট টেকনোলজি যেটা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর গিট হাব একটা কোম্পানি যেটা গিটের উপর কাজ করে। তো এরকম আরো অনেক কোম্পানি আছে, যেমন আর কি কি কোম্পানি আছে এখন মনে পড়ছে না। যে সবচেয়ে যেটা পপুলার সেটা গিটহাব। আর গিটহাবে কি হয়, কোনো ইন্টারেস্টিং কোড আমরা সার্চ করে, যদি আমাদের ভালো লাগে কোডিং, তো কি করতে পারি, কোন একটা ইন্টারেস্টিং কোড সার্চ করে সেটাকে রান করিয়ে দেখলাম, বা এটা খুব ভালো কাজ করছে, তো আমরা তার উপরে কোনো মডিফিকেশন করে দেখতে পারি যে হ্যাঁ এটাকে এইভাবেও করানো যায় কি, বা সেই কোডটা থেকেও অনেক কিছু শেখা যায় কোডিং সম্বন্ধে। তো
এই পর্যন্ত স্লাইডে আছে বোধহয়, আর নেই, শেষ হয়ে গেছে। এবার ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করা যাক। আছে আর? না, নেই। কিছু বলবি? বল। বল ভাই। কিছু বলবি নাকি আর? না ভাই, আমার তো কিছু বলার নেই এখানে। কি বলবো বল না কিছু। ভাই, কেউ কেউ কিছু জিজ্ঞাসা করবি কোয়েশ্চেন? এখানে কি জিজ্ঞেস করো? চ চ চ, তাড়াতাড়ি চ, ঢোক, আচ্ছা, কেউ জিজ্ঞেস করবে না? পাইথনে ঢোক ঢোক। ঠিক আছে। না ভাই, শ্রীবাস যদি আবার কোশ্চেন করে তাহলে আবার উত্তর দিতে পারবো না ভাই। এই তো বাবা, তারপর বলবো, ক্ষমা করো এই তো মানুষ। ভাই আরেকটা টপার জয়েন করে গেছে। ওরে বাপরে! প্রণাম, হ্যাপি প্রণাম বার্থডে করে নে। ভাই। হ্যাঁ, শুভ জন্মদিন স্যার। শুভ জন্মদিন ভাই। হ্যালো, শুভ জন্মদিন। তুই শুরু কর ভাই, ও রিপ্লাই দেবো ঠিক না, আছে, তুই ঠিক এটা। আছে, হ্যাঁ, এতে ঢোক বাবা। ঠিক আছে, কোনো আপত্তি নেই। তো আবার চলে আসবে। যাই হোক, তো সেমিনারটা তো পাইথনের মেনলি, তো প্রথম জিনিসটা কি করতে হবে, পাইথনকে ইনস্টল করা। এটাকে বলে পাইথন ইন্টারঅ্যাক্টিভ শেল। এখানে গিয়ে সিম্পল আমরা কোড লিখলে সেই কোডটা রান করাতে পারি। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, পাইথন লিখে দিল হ্যালো ওয়ার্ল্ড। এবার দেখতে হবে যে আমরা তো লিখছি তো ইংলিশ টেক্সটটা, পাইথন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড একটা প্যাকেটের মধ্যে, আর দুটো কি বলে কোর্সের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, শুধু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিল। তো এর মাঝখানে আমরা সবাই জানি, এখানে যারা সবাই আছে, আর কেউ নতুন জয়েন হয়নি, জানি যে পাইথন একটা ইন্টারপ্রেটেবল ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারপ্রিটার কি করে, প্রথমে যে আমাদের ইংলিশ রিটেন কোডটা আছে সেটাকে এবার সেটার মাল্টি লাইন থাকতে পারে, সিঙ্গেল লাইন থাকতে পারে। সিঙ্গেল লাইন হলে বা মাল্টি লাইন হোক যাই হোক, ওপর থেকে নিচে পর্যন্ত, ওপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা লাইন একবার একবার করে চেক করে। যেমন কম্পাইলারের ক্ষেত্রে কি হয়, পুরো কোডটাকে একবারে চেক করে নেয়, যে যাই এরর আছে আগে দেখিয়ে দেয়, তারপর এই আমি অন্যান্য একটা ব্যাপার। কথা জিজ্ঞেস করবো? বলো। হ্যালো, হুম, হুম, বলছি যেমন ধর সি বা জাভা ধর করতে গেলাম, হুম, একটা আলাদা কম্পাইলারে রান করাই তো আমরা সেই হুম, কোডটা, করে একটা আউটপুটের একটা আলাদা হুম। খোলে, বক্স খোলে, ওপেন হয় কিন্তু ডায়লগ বক্স, কিন্তু এইখানে এই ব্যাপারটা কি হচ্ছে, আমি মানে এটাই কি আলাদা কম্পাইলার? এটা তো ইন্টারপ্রিটার। কম্পাইলারটা কি হয়, কম্পাইলারে সি এর কম্পাইলারে কি করে, সি কি করে, প্রথমে একটা অবজেক্ট ফাইল তৈরি করে। এটা শুধু অবজেক্ট ফাইলটা তৈরি হয় শুধুমাত্র আবার উইন্ডোজ এর ক্ষেত্রে। আচ্ছা। আর লিনাক্স এর ক্ষেত্রে ওরকম আলাদা করে তো, হ্যাঁ লিনাক্স, না না, অবজেক্ট ফাইলটা সবার ক্ষেত্রেই তৈরি হয়। ভুল বললাম। কম্পাইলারের ক্ষেত্রে অবজেক্ট ফাইলটা সবসময় তৈরি হয়। অবজেক্ট ফাইলটাতে কি হয়, একটা মানে মেশিন আন্ডারস্ট্যান্ড যেটা ব্যাপারটা ছিল, মানে মেশিনকে বোঝানোর যে ব্যাপারটা ছিল, ওই ইংলিশ রিটার্ন কোডটাকে মেশিন রিডেবল ফরম্যাটে একটা কনভার্ট করে দেয়, তারপর সেটা আবার বাইনারিতে কনভার্ট হয়ে রান করে। আর ইন্টারপ্রিটারে, আমি সেটা তো বুঝতে পারছি। হ্যাঁ, আর ধর যেটা বললি, আমি হ্যাঁ, ধর নতুন একটা উইন্ডো খুলে হুম চলে আসতো। এবার যে এই যে হুম নতুন উইন্ডোটা খুলে চলে আসতো, এটা কি জন্য চলে আসতো, হুম আমরা তো সি রান করেছি কোড ব্লকস থেকে। তো কোড ব্লকস কি করছে, ওই হুম সফটওয়্যারটা এমন ভাবে তৈরি যে যখনই একটা সি সোর্স কোডকে মানে ডট সি এক্সটেনশনের কোনো ফাইলকে কম্পাইলার রান করা হবে, তো সঙ্গে সঙ্গে ওটা অটোমেটিক্যালি একটা প্রথমে একটা অবজেক্ট ফাইল তৈরি করবে, সেটা থেকে একটা বাইনারি ফাইল বা ডট ইএক্সি ফাইল বা বাইনারি এক্সিকিউটেবল যেটাকে বলে উইন্ডোজ এর ক্ষেত্রে, সেই বাইনারি এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে। এবার উইন্ডোজ সিস্টেমের জন্য কি করা আছে, যে যখনই আমি একটা ডট ইএক্সি ফাইল আমি যখনই দেখবো, তখন সেটা অটোমেটিক্যালি আমি সেটাকে কমান্ড প্রম্পটে রান করাবো। এটা ডিফল্ট সেটিং। আচ্ছা। কিন্তু সেই জন্যই সি কোড গুলো আমার একটা নতুন পপ আপ করলে টার্মিনাল, আর সেই টার্মিনালে রান করে। এবার এবার তুই বল, এই যে পাইথনের কোডটা যে লিখছিস তুই, ঠিক হুম, আছে, হুম, এটা তোর সেভ করবো কি দিয়ে? এই তো আসছি তো। আর আরে কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, এবার আমরা কি যে অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় কি দেখি, যে ধর এই আরেকটা জিনিস জিজ্ঞেস করবো দাঁড়া ওখানে। হ্যাঁ, বলছি ধর আমি ধর একটা সাম করব, ঠিক আছে, হুম, এবার সামের আমি একটা সাম হুম, মানে যোগ করব, ঠিক হুম, আছে, হুম, সেখানে দুটো সংখ্যা ইনপুটে নেব, ঠিক হুম, আছে, হুম। ইনপুটটা কি মানে তোর যে এই যে এটা খুলে আছে স্ক্রিনটা, এখানে ইনপুট চাইবে ও? না, এখানেও ইনপুট দেওয়া যায়।
তো দেয়া তো যায় আমিও জানি, হুম, আমি বলছি যেমন ধর সিএতে করি, আমি তো পাইথনটা করিনি হ্যাঁ করা একদম, যায়, করা মানে যায়, করা যায়। কে বলছি রে, কেটে যাচ্ছে। হুম 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 হুম। আচ্ছা, সেটা এবার করে দেখা তুমি গল্পটায়, আমি জাস্ট কোয়ারি গুলো করে রাখলাম। আচ্ছা এবার দেখ ইনপুট নেওয়ার ব্যাপারটা দেখ, এই ইনপুটটা বললি তাই এখন ইনপুটটা একবার দেখে দিচ্ছি। না হ্যাঁ এখন থাক, ওটা একদম শেষের দিকেই হবে, মানে শেষের দিকে নয়, এই কোর্স শুরু করার পর থেকে হবে। আচ্ছা তো পাইথন ডাউনলোড করা হয়ে গেল। এবার পরবর্তী স্টেপ কি, পরবর্তী কাজ কি, আমরা যেমন কি করতাম, কোড ব্লকস বা ডেভসি প্লাস প্লাস ডাউনলোড করে ওই একটা আইডি ছিল, ওইখানেই সব কীর্তন হয়ে যেত একদম, একদম সপ্তমী থেকে দশমী পর্যন্ত ওইখানেই সব মিটে যেত। কিন্তু পাইথনের ক্ষেত্রে কি হয় যে সবসময় তো এই ইন্টারাক্টিভ সেলে গিয়ে ওই একটা দুটো করে কোড লিখে সবসময় তো সম্ভব নয়। তো তার জন্য একটা টেক্সট এডিটর দরকার হয়, বা যেখানে আমরা কোড লিখবো। তো সেরকম টেক্সট এডিটর কি কি আছে, সবচেয়ে পপুলার বা সবচেয়ে বেশি লোক ব্যবহার করে কি, ভিএস কোড মাইক্রোসফট দেয়। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা যাবে code.visualstudio.com, সবাই ইউজ করি আমরা। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এটার ইন্টারফেসটা ডার্ক, তো রাত্রিরে অনেক রাত অব্দি কোড লিখলেও চোখ তেমন একটা খারাপ হবে না। আর বিভিন্ন থিম আছে, এক্সটেনশন আছে, যেগুলো ব্যবহার করলে কোড লেখাটা আরো সহজ হয়ে যায়। আর তাছাড়া আরেকটা টেক্সট এডিটর হচ্ছে অ্যাটম, যেটা বানিয়েছে গিটহাব। এটা মানে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। এটা সবচেয়ে বড় ফিচার হলো এটা আমি নিজের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারি। ওপেন সোর্স, দ্য হ্যাকেবল টেক্সট এডিটর অফ 21st সেঞ্চুরি, মানে এটাকে আমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। এটা ডার্ক ইন্টারফেস, লাইট ইন্টারফেস সব রকম সবকিছু সেটিংস করা যায়। আর এছাড়া তো ওই কি বলে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট আর একটা খুব ভালো টেক্সট এডিটর, এটাও ডার্ক ডার্ক ইন্টারফেসের সঙ্গে আসে। এখন যে ভার্সনটা সাবলাইম টেক্সট 3, এটাও ডাউনলোড করে ব্যবহার করা যায়। কিন্তু এটাও তো তেমন একটা কোনো প্লাগ ইন বা তেমন একটা কিছু পাওয়ারফুল ব্যাপার থাকে না, খুবই লাইট ওয়েট। তো পুরোনো যেসব মেশিন আছে তা সেখানে ব্যবহার করার পক্ষে খুবই ভালো। কিন্তু সবাই যেটা ব্যবহার করে বেশি সেটা এই ভিজুয়াল স্টুডিও কোড, আমরাও এটাই ব্যবহার করব। তো প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেওয়া যাক, যেখানে সবকিছু রাখা হবে, সব পাইথন ফাইলগুলোকে। আর এটাকে যদি আমি ওপেন উইথ কোড করি, তাহলে এটা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করবে। খুলে গেছে। প্রথম কাজ কি, একটা নতুন ফাইল ক্রিয়েট করা। আর প্রত্যেকটা পাইথন ফাইলের এক্সটেনশন কি হয়, ডট পিওয়াই, যাতে এটা যাতে মেশিন বুঝতে পারে এটা একটা পাইথন ফাইল। তো সব সব যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই চিরকাল আমরা প্রিন্ট করে অভ্যস্ত হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ডটা কি প্রিন্ট করানো যাক। কিন্তু এর সবচেয়ে সুবিধা কি, যে এখানে কিছু ইনক্লুড বা ইম্পোর্ট করতে হয় না। কিন্তু সি এর ক্ষেত্রে কি করতে হতো, ইনক্লুড stdio.h, তারপর দুটো মেন লিখে দুটো সেকেন্ড ব্র্যাকেট, এই সেমিকোলন। ডট পিওয়াই বললি তাই তো এক্সটেনশনটা? হ্যাঁ, ডট পিওয়াই এক্সটেনশন। PY। এবার কি সিতে যেমন ছিল, কি ছিল, মেন লেখো, তাকে দুটো ব্র্যাকেট দাও, দুটো চারটে সেমিকোলন দাও, এই সেই এত কিছু ব্যাপার পাইথনের নেই। এটা কিন্তু এই জন্যই এটা একটা মানে কি বলবো, একটা খারাপ দিকও বলা যায়। যারা নতুন প্রোগ্রামিং শিখছে তাদের কিছু সাথে সবকিছু এত সহজ করে দিয়ে দিলে তারা বাকি ল্যাঙ্গুয়েজ গুলো তারা শেখার করে ইন্টারেস্ট থাকবে না। তো সবসময় নতুন প্রোগ্রামিং শিখলে সবসময় সি বা ওই জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা উচিত। পাইথন একটু শিখে যাওয়ার পর কাজকে সহজ করার জন্য পাইথন ব্যবহার করা যায়। তো মেইন যেটা কাজ, এত কথা না বললে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা যাক। এই রে কারণ ভুল লিখলাম। তো এটাই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে কি, প্রিন্ট একটা ফাংশন, একে আলাদা করে ইম্পোর্ট করার দরকার নেই কিছু। পাইথন জানে যে প্রিন্ট একটা ফাংশন, আর তার মধ্যে যেটা ডবল কোটস এর মধ্যে থাকবে সেটা একটা স্ট্রিং। আর সি এর মতো লাস্টে সেমিকোলন দেওয়ার কোনো দরকার নেই, উল্টে দিলে এটা ভুল হয়। তো লিখে দিয়ে সিম্পল সেভ করে নাও। আর এটাকে রান করবো কি করে, আর টার্মিনাল খুলে নিলাম এইখানে।
ভিজুয়াল স্টুডিও কোডের আর একটা ফিচার কি, এখানে ইনবিল্ট একটা টার্মিনাল দেওয়া আছে, এখানে গিয়ে আমরা নিজস্ব টার্মিনাল করে নিতে পারি। পাইথন কোডকে রান করানোর জন্য পাইথন ইন্টারপ্রিটারকে কল করলাম, তারপর ফাইল নেম, কি ফাইল নেম, হ্যালো ডট পাই, এন্টার মেরে দিলে রান করে গেল। তো হচ্ছে এটা কি, এই যে পাইথনটা লিখে ফাইল নামটা দিয়ে দিলাম, তো হচ্ছে এটা কি, এখানে আমাদের যে পাইথন ডট টা ছিল, যেটা আমরা এখান থেকে রান করতে পারছিলাম, এইটা এইটাই কল করছে। এইটা কল করার পর বলছে যে এইটাকে কল করে আমার হ্যালো ডট পাই ফাইলটা এইখানে রান করা। মানে এই হ্যালো ডট পাই ফাইলে যেটা রান আছে সেটা রান হবে এইখানে। আর যেহেতু আমরা ভিজুয়াল স্টুডিওর মধ্যে করছি তাই এটা এখানে দেখাচ্ছে, কিন্তু হচ্ছে যে ব্যাপারটা ওইটাই। ইন্টারপ্রিটারকে কল করো, ইন্টারপ্রিটারকে বলো এই ফাইলটা রান করাতে, হয়ে যাচ্ছে। কিন্তু আদৌ কি এতটাই সহজ একটা ইংলিশ টেক্সটকে এতভাবে কনভার্ট, এই কম্পিউটারকে বোঝাও যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে, এতই কি সহজ? দেখবো এবার সেইটা। তো এটাকে কম্পিউটারে রান করানো বা কম্পিউটারকে বোঝানোর জন্য ফরম্যাটে কনভার্ট করতে গেলে যে কোডটা হয়, সেটা খুলে দেখাচ্ছি, 1 মিনিট। সেটা এখানে আছে, গেল। এইটা হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ড এর কোডটা, যেটা কম্পিউটার বুঝবে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা। কত লাইনে তার ঠিক নেই, কত যাচ্ছে দেখি একবার। 1000 খানেক লাইন চলে গেছে। কম্পিউটারকে বোঝাতে গেলে এতগুলো লাইন লাগবে, তো ম্যানুয়ালি এটা কি করা সম্ভব আদৌ? তার জন্যই তৈরি হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যে আমাদের বিন ফাইল তৈরি হয়, যেটা কম্পিউটার বুঝবে, সাহেব যেটা বলছিলি যে দুটো উইন্ডো কেন খোলে বা ওই জাতীয়, হুম হুম। এই যে পাই ফাইলকে যখন আমরা কোনো বিন ফাইলে কনভার্ট করি বা কম্পিউটার রিডেবল কোনো ফরম্যাটে কনভার্ট করি, তখন সেই কোডটা এরকম দেখতে হয়ে যায়। এই জিনিসটা কম্পিউটার বোঝে, কিভাবে রান করাতে হয় এই জিনিসটা জানে। তো এত জিনিস, তো এত কিছু তো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, এমনকি এই টেক্সট গুলো সাপোর্টই করে না ভিজুয়াল স্টুডিও কোডে। তো এটাই ব্যাপার। আর পাইথনের মধ্যে একটা এক্সটেনশন পাওয়া যায় পাইথন রান করানোর জন্য, যেটা হলো এইটা, মাইক্রোসফট দিচ্ছে যেটা। তো এটা সুবিধা কি, যে কোনো একটা পাইথন ফাইলকে ডট পিওয়াই দিয়ে সেভ করার পর আমাকে এখানে টার্মিনালে গিয়ে নতুন করে কিছু ওপেন করতে হবে না, ডান দিকে একটা গ্রিন প্লে বাটন দিয়ে দেবে, এটাকে টিপে দিলেই রান করে যাবে। সবচেয়ে বড় সুবিধা। আর যারা বড় বড় প্রজেক্ট করতে চায় তাদের জন্য, তাদের ভিজুয়াল স্টুডিও কোডে তো অনেক কিছু লিখতে হয় একসঙ্গে, তো তাদের জন্য এটা সবচেয়ে ভালো কি, পাইচাম ইউজ করা, যেটা একটা কোড ব্লকস এর মতো আইডি। ইউজ করলে আমরা অনেক কিছু স্পেশাল ফিচার পাবো, অটো কমপ্লিট থেকে আরম্ভ করে নিজে থেকে কনস্ট্রাক্টর বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কোনো জিনিস নিজে থেকে ডিফাইন করা, পাবলিক আমি ভ্যারিয়েবল, প্রাইভেট ওটাই ভ্যারিয়েবল। বলতে চাইছিলাম যে পাই চার্মের কথাটা শুনেছি। হুম। পাইচাম। তুই এটা করাচ্ছিলি বলে আমি প্রথমটা বুঝতে পারি, আমি ভাবলাম জিজ্ঞাসা করবো, ওটা করা হুম। হয়নি। তো সেই। পাই চার্মটা ইউজ করিস তো? হ্যাঁ। এবার এটা ইউজ করলে কি হয়, যেমন পাইথনে যেসব ওয়েব ফ্রেমওয়ার্ক গুলো আছে তার জন্য এটাতে সাপোর্ট আছে। মানে সেগুলো অনেক ডিপ লেভেলের ব্যাপার, কিন্তু যাই হোক অনেক জিনিস অটোমেটেড করা যায়, কিন্তু এখন থেকে অটোমেটেড করলে কোডিংটাই শেখা হবে না সবকিছু অটোমেটেড করতে গেলে। তো তাই জন্য এখন আমরা আচ্ছা, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোডটাই ব্যবহার করব। পরে যখন কোনো বড় কোডের ব্যাপারে নামবো তখন পাই চার্মটা ইউজ করবো, হুম। তাই তো? হ্যাঁ। হুম, হুম। কজন আছে, কতজনই। তোকে দেখতে হবে না কজন আছে, মা পড়া তো। আস্তে। তো এই গেল হ্যালো ওয়ার্ল্ড। এবার শুধু তো প্রিন্ট করলেই চলবে না, একটা এবার বেরিয়ে বলি নাকি রে ভাই? হ্যালো, হ্যাঁ। কি রে, অনেক দূর হয়ে গিয়ে গেছে নাকি? আমার টিউশন ছিল, তার জন্য আমি মানে হোয়াটসঅ্যাপে অন হয়নি, আমার ক্লাস চলছিল 6টা থেকে, ওই জন্য। আসুন ম্যাডাম, অবশ্যই। কিছুই না, এগোয় নেই, এই একটু মানে বেসিক কনসেপ্ট চলছিল। কিসের ওপর করাচ্ছিস আজকে? চাপ একটু নিস না বেসিক ভাই, রেকর্ড বেসিক করছি, কনসেপ্ট চলছিল, রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, এবার কোডিং অসুবিধা নেই। আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে মানে হুম। সি না জাভা কি ধরেছিস? আচ্ছা। তো এই গেল হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো, পাইথন ধরেছে, এবার পাইথন পাইথন, সি সি জাভা নয়, জাভা পরে হবে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই জেনে নিলাম, ঠিক আছে। কি হলো? কেউ কিছু বলছে? হ্যাঁ, আরে পড়া ওই পড়া জিজ্ঞাসা করছিল অন্মিতাকে সি যে সে আচ্ছা ঠিক আছে, বলে দিবি, ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না। যাই হোক, এটা হলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। তো এবার কেউ কি এর সঙ্গে মানে প্র্যাকটিক্যাল কিছু করছিস ল্যাপটপে? না করলেও আপত্তি নেই। তো আমরা তো সিটও করে এসেছি, ডবল কোর্স দিয়ে স্ট্রিং দেওয়া বা সবকিছুই। ওখানে আবার একটা কনসেপ্ট ছিল কেয়ার। কেয়ার বলে একটা ডেটা টাইপ থাকতো, যেটাকে আবার সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হতো। তো এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে ডবল কোর্সও একটা স্ট্রিং বোঝায়, সিঙ্গেল কোর্সও একটা স্ট্রিং বোঝায়। কি করে দেখবো? প্রথমে একটা ডবল কোর্সের মধ্যে কিছু একটা নেওয়া যাক, সামান্যটা লিখলাম। পরে ধর, তো একটা গেছে ডবল কোর্সের মধ্যে, একটা গেছে সিঙ্গেল কোর্সের মধ্যে। রান করানো যাক। তো দুটো কি স্ট্রিং হিসেবে প্রিন্ট করছে। তো এটাকে আরো কিভাবে জানবো যে দুটোই স্ট্রিং? তার জন্য প্রথমে আসতে হবে ভ্যারিয়েবলের কনসেপ্টে। তো ভ্যারিয়েবল আমরা কখন ব্যবহার করি? যখন সবসময় তো আর সবসময় তো আমরা আর এই 2 লাইনে 3 লাইনের কোড লিখবো না। কোনো প্রোগ্রামিং এর মেন ব্যাপারটা কি? কোনো একটা প্রবলেমকে সলভ করা। তো এবার যখনই প্রবলেমকে সলভ করতে যাবো, তখনই সে কোডটা 10 লাইন পেরোবে বা যাই হোক একটু বড় হবে। আর তখনই একটা জিনিস আমাকে বারবার ব্যবহার করতে হবে। ধর আমি আমার এই যে দুটো নাম দেওয়া আছে এদের সম্বন্ধে কিছু বলতে চাই, তখনই এই নাম দুটোকে আমার বারবার অনেকগুলো লাইনে ব্যবহার করতে হবে। তো আমি বারবার কেন একটা জিনিস লেখার জন্য বারবার আমি কেন খাটতে যাবো? তখনই কি করি, এই যে ব্যাপারটা যেটা আমাকে বারবার একটা জিনিসের মধ্যে ব্যবহার করতে হবে, একটা কোডের মধ্যে বারবার ব্যবহার করতে হবে, তখন আমরা কম্পিউটারের মেমোরিতে স্টোর করে রাখি। আর সেটাকেই বলি ভেরিয়েবল। তো এটাকে আমরা করতে পারি কি, নেম ইকুয়াল টু নাম দিয়ে দিলাম। তো কম্পিউটার করবে কি, এই যে নাম ভেরিয়েবলটা তার মাঝে এই ডেটাটা স্টোর করে দিল। এবার এটাকে আমরা যখনই আমরা এই নেম ভেরিয়েবলকে কল করব তখন এই ডেটাটা ইউজ হবে। এবার একটা কোশ্চেন আছে যে এই ডেটাটা কম্পিউটারের কোন মেমোরিতে জমা হয়? তো কেউ বলবি কি? হ্যালো, কেউ বলবি? আদৌ শুনছে না? তুই বলে দে। আচ্ছা, এই যে এই ভেরিয়েবল যখন আমরা কোনো একটা ভ্যালুকে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করব, তখন সেটা জমা হয় কম্পিউটারের র্যামে। কেন র্যামে র্যামে জমা স্টোর হয়, র্যামে। হয়? কেন র্যামে স্টোর হয়? যে আমরা তো জানি যে সোর্স কোড কি, সোর্স কোড মাত্র একটা কি, আমরা এটা কি তৈরি করলাম, হ্যালো ডট পাই ফাইলটা কি? একটা সোর্স কোড বা একটা ফাইল, সিম্পল একটা ফাইল। ফাইল ফাইল কি? আচ্ছা ওটা কপিতে চলে আসছে। ফাইল একটা পাইথন ফাইল সাধারণত। এটাকে যখন রান করব, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কি, একটা সোর্স কোড। সেটা তো একটা প্রোগ্রাম। মানে সোর্স কোড কি জন্য লেখা হয়? সোর্স কোড করা হয় একটা প্রবলেমকে সলভ করার জন্য। এবার প্রবলেমকে আমরা যখন সলভ করছি সেটা হয়ে যাচ্ছে প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামটা আমার এই প্রবলেম সলভ করে দেয়, তাই তো? আর এই প্রোগ্রামটা যখন রান করে, আমরা কি জানি যে কোনো প্রোগ্রাম যখন রান করে সেটা কোথায় জমা হয়? গিয়ে তো র্যামেই জমা হয় সেটা। সুতরাং যখন এই হ্যালো ডট পাই ফাইলটা রান হচ্ছে তখন সেটা তো র্যামেই রান হচ্ছে। আর হ্যালো ডট পাই ফাইল রিলেটেড যে কোনো ডেটা তখন র্যামেতেই থাকবে। তো এই যে নেম ভ্যারিয়েবল ডেটাটা স্টোর করছে তখন সেটা র্যামেতেই থাকছে। ওই জন্যই বড় হেভি অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য হেভি র্যামের দরকার হয়। যেমন কি বলে, সিওডি খেলতে গেলে এটা 8 জিবি র্যাম দরকার হবে বা 16 জিবি র্যাম দরকার হবে। তার কাজ কি, ওই একই। একটা বড় গেমের ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল গুলোকে বারবার স্টোর করার, সেই ডেটা গুলোকে বারবার স্টোর করার দরকার হয়, বারবার ছাড়ার দরকার হয়। তো এই যখন যত ভেরিয়েবল বাড়ছে ততই র্যামের সাইজও বেশি হওয়ার দরকার, যাতে স্টোর করতে পারে। এটাই কনসেপ্ট। সৌম্যদীপ, হ্যাঁ, বলছি তোর যখন মানে মনে কর যে স্ট্রিংটা তুই ইনপুট নিচ্ছিস, ওটা তো এমনি তো স্টোরেজেই তো যাচ্ছে, যখন তুই রান পাচ্ছিস তখন তো র্যামে ফেচ করছে। হ্যাঁ সেটাই তো।
তো স্টোর তো এমনি তো স্টোরেজই না, হচ্ছে। হ্যাঁ, তো ইনস্টল করে রাখলে তো কোনো আপত্তি নেই। ইনস্টল করে রাখলে কোনো জিনিসই ল্যাগ করবে না। কিন্তু দুটো জিনিস সাইমালটেনিয়াসলি রান করাতে গেলেই র্যামের দরকারটা বেশি হয়ে যায়। আরে যেমন না না, অ্যাডোব। তুই সেটা বলছিস না, তুই বলছিস যে স্ট্রিংটা লিখছিস, স্ট্রিংটা র্যামে স্টোর হচ্ছে তুই বলছিলিস, কিন্তু হ্যাঁ, স্ট্রিংটা তো এমনিতে তো তোর ওটা স্টোরেজই স্টোর হচ্ছে, যখন তুই কোডটা রান করছিস তখন ওটা র্যামে আসছে। সেইটাই তো বলছি। রান ভ্যারিয়েবল। টাইমে রান টাইমের সময় কথা বলা হচ্ছে, রান টাইমে র্যামে স্টোর হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বাকি না না, এমনি সময় পুরো কোডটাই তো তোর সেকেন্ডারি স্টোরেজে তখন থাকছে। তখন তো পুরো কোডটা একটা ফাইল, তখন তো ওটা কিছুই নয়, তখন তো শুধু একটা ফাইল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি হুম, সেটাই বলছি, তুই হুম, ফার্স্ট এটা কোডটা লিখে বলি যে র্যামে স্টোর হচ্ছে, তাই আমি জিজ্ঞাসা করলাম না, বাট। এই যে কোডটা যাই লেখা হয়ে গেল তখন শুধু একটা সেটা ফাইল, তাছাড়া আর কোনো কাজ নেই। আমাদের কম্পিউটারে যদি একটা কোনো গেম ইনস্টল করে রাখি তখন সেই গেমটা কি সাধারণ একটা ফাইল শুধু, আর কিছু, তার আর কোনো কাজ নেই। কিন্তু তখন যেটা রান করাচ্ছি তখন সেটা দায়িত্ব পড়ে যাচ্ছে র্যামের, যে আমার এই ভেরিয়েবল গুলো স্টোর করে রাখতে হবে। এই ব্যাপারগুলো যখন মাউস মুভমেন্ট হবে এই অ্যাক্টিভিটি আছে, যখন অন্য কিছু হবে হ্যালো, এই অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, বল। বলছি তুই এবার একটা ইভেন অডের কোড লেখ, ঠিক আছে? আমি দেখবো, হুম, আমার কয়েকটা জিনিস জিজ্ঞেস করা আছে, তুই রানটা কর, আমি তারপর হুম, বলবো। ঠিক আছে। আচ্ছা, এবার তাই, হ্যাঁ, ইভেন অর্ডার কোডের আগেও যেটা বড় ব্যাপার, যে আমরা কি এইমাত্র কি বললাম যে পাইথন ডবল কোটস কেও স্ট্রিং হিসেবে নেয়, সিঙ্গেল কোটস কেও স্ট্রিং হিসেবে নেয়। তো আর একটা নেম ডিফাইন করা যাক যেটা থাকবে সিঙ্গেল কোটস এর মধ্যে। এবার এটা তো দুটো আলাদা আলাদা ভেরিয়েবল, নেম একটা ভেরিয়েবল, নেম ওয়ান একটা ভেরিয়েবল। চেক করতে চাই যে কোনটা কি টাইপের ভেরিয়েবল। তো কোনো একটা ভেরিয়েবলের টাইপ চেক করার জন্য পাইথনে একটা বিল্ট ইন ফাংশন আছে টাইপ বলে, যেখানে আমরা যদি কোনো ভেরিয়েবল পাস করি সেই টাইপ ফাংশনটা ওটার কি টাইপের ভেরিয়েবল সেটা বলে দেয়। দেখা যাক ভেরিয়েবল। তো প্রথমে প্রিন্ট করছি না কি বলে নেমের ভেরিয়েবলটা, আর দ্বিতীয় সেকেন্ডে প্রিন্ট করছি নেম ওয়ান ভেরিয়েবলের টাইপটা। হবার করলেই দেখতে পাওয়া যাচ্ছে যে নেম ওয়ান ভেরিয়েবলটা এসটিআর টাইপের, আর নেম ভেরিয়েবলটা এসটিআর টাইপের। তবুও একবার কনফার্মেশন রান করলাম, তো দুটোই দেখাচ্ছে ক্লাস এসটিআর বা ক্লাস স্ট্রিং। একটু চেঞ্জ করতে হবে আমাকে এটা সেটিংসটা, অটো সেভটা অন করতে হবে। যতবার রান করাবো ততবার ওইটা লিখতে হবে নাকি আবার? ফাইল এটা নামটা পাইথন স্পেস দিয়ে ওই ফাইলের যেটা নাম আছে ওটা লিখতে হবে প্রত্যেকবার? এবার এখানে কি করছি আমি নেমের নেম ভেরিয়েবল একটা, নেম ওয়ান ভেরিয়েবল একটা, আর একটা ভেরিয়েবল। নেম ভেরিয়েবলটাতে একটা স্ট্রিং স্টোর করছিলাম ডবল কোটস এর মধ্যে, আর নেম ওয়ান ভেরিয়েবলটাতে স্টোর করছিলাম সিঙ্গেল কোটস এর মধ্যে। তো নেম ভেরিয়েবলটাও যে স্ট্রিং আর নেম ওয়ান ভেরিয়েবলটাও যে স্ট্রিং স্টোর করছে সেটা কনফার্মেশনের জন্য দুটোর টাইপ আমরা চেক করে নিলাম। আমি ওটা বুঝতে পারছি, আমি কি হুম, বলছি শোন, হ্যালো। হুম, আমি বলছি যতবার রান করাবো ততবার ওই পাইথন আর স্পেস দিয়ে ফাইল নেমটা দিতে হবে। হ্যাঁ, 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 কোনো ফাইল, পাইথন ফাইল রান করাতে গেলে প্রথমে পাইথন নিয়ে ওই ফাইলটার নামটা দিতেই হবে, নাহলে ও বুঝবে কি করে। এবার একটা আচ্ছা, শর্টকাট আছে। পাইচার্মটা ইউজ করে ওই জন্য, তাহলে তো অত ঝামেলা থাকবে না। সেই পাইচার্মও ইউজ করা যায়, আর এই ভিজুয়াল স্টুডিও কোডে একটা এক্সটেনশন আছে সেটা ইউজ করে এই গ্রিন প্লে বাটনটা টিপে দিলে, এটা টিপে দিলে অটোমেটিক রান করবে। কোথায় গ্রিন প্লে বাটনটা আছে? এই যে দাঁড়া। এটার একটা এক্সটেনশন আছে, পাইথন এক্সটেনশন, এই যে এটা লিন্টিং ডিবাগিং মাল্টিথ্রেড, অনেক কিছু অপশন, অনেক কিছু সার্ভিস দেয়। এই রেকর্ড করছিস সহজ। গ্রিন প্লে বাটনটা একবার ঢুকে দেখা, দেখতে পেলাম না। এক্সটেনশনটা? হ্যাঁ। হ্যাঁ, উর্মিকা কি বলছিস? বলছি যে আমার কাছে যেটা ল্যাপটপে আছে সেটা হচ্ছে পাইচার্মটা আছে আমার কাছে, মানে কলেজে যেরকম ভাবে করেছি এবার নোটপ্যাডে আচ্ছা লিখে বল। তারপর ওখানে রান করিয়ে করতে হতো, ওইটা আছে আমার কাছে। হুম, এবার এবারে পাইথন। হ্যাঁ, বলে বল। যাচ্ছি, বলে নে। বলছি তাহলে কি এবার তুই এটাতেই করাবি? তাহলে আমি এই অ্যাপটা নামিয়ে নেবো, ওই জন্য বলছি। এবার দেখ, পাইচার্ম কখন ইউজ করা হয়, পাইথন ডাউনলোড করার সময় দেখেছিলি কি ওটা 480 বা তারও বেশি এমবি সফটওয়্যার। তো এত হ্যাঁ, বড় এই মাত্র যেটা বলা হচ্ছিল যে কোন একটা সফটওয়্যার যখন রান করে তার চাপটা পড়ে যায় র্যামের উপরে। তো তোর কাছে যদি সেরকম মেশিন থাকে যে ওরকম বড় একটা হেভি সফটওয়্যারকে রান করাতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এবার যদি একটা হ্যালো ওয়ার্ল্ড বা ইভেন অড নাম্বার চেক করানোর জন্য পাইচার্ম ব্যবহার করি, তো সেটা ওই ব্যাপারটা ওই মশা মারতে কামান দাগার মতো হয়ে যাবে। মানে আমার অত বড় আচ্ছা। সফটওয়্যারের দরকার নেই, তাতেই আমরা ইউজ করছি।
তো করা উচিত কি একটা সিম্পল টেক্সট এডিটর নিয়ে তাতে কোডটা লিখে আমরা টার্মিনালে গিয়ে করাটাই সবচেয়ে সহজ কোনো ছোটখাটো প্রোগ্রামের ক্ষেত্রে। এবার যখন বড় কোড লিখবি, যখন তোর কোড শিখে গেছিস, তোর সময় সেভ করার দরকার, মানে টাইম সেভ করার দরকার, তখন অটোমেশন ব্যবহার কর বা পাইচাম ব্যবহার কর। পাইচামে অনেক কিছু কাজ নিজে থেকে করে দেয়, সবচেয়ে সুবিধে। আমার কিন্তু যখন পাইথনটা শিখবি, ডাউনলোড করা আছে, ওই জন্য বলছি। হ্যাঁ পাইচার মানে কি বললি? কি বলি? ঠিক আছে, তুই পাইচামে করতে পারিস, অসুবিধা নেই। পাইচাম হ্যাঁ, যেহেতু তোর ইনস্টল করা আছে, তার হুম, মানে তোর করতে ল্যাপটপ পারি। নিশ্চয় পাইচাম সহ্য করতে পারছে। তো ল্যাপটপে সেরকম র্যাম আছে, তো পাইচাম হ্যাঁ, ইউজ করতে পারিস। সবই সেম জিনিস ভাই, কোডিং তুই যেখানে ইউজ কর। তুই যদি নোটপ্যাড ইউজ করিস, উইন্ডোজের ইনবিল্ট এই যে নোটপ্যাড আছে, আমার DDR4 নোটপ্যাডে ইউজ করতে 4 GB পারিস, কোনো চলবে তো সমস্যা নেই। পাইচার? হ্যাঁ রে, আমার চলে, তোর বলছি আরামসে আমার চলবে, তো চাপ খাবে না মেশিন। আরামসে এরা চলবে পাইচাম। এই তো হ্যাঁ, 2 GB র্যামও পাইথন চলে ভাই, 2 GB র্যামও পাইথন চলে, অসুবিধা নেই ভাই। কিন্তু পাইথনটা ইউজ তখনই করবি যখন তোর বড় প্রজেক্ট যদি করতে চাস তখন। কারণ পাইথনে অনেক জিনিসপত্র আছে যেগুলো ছোট কোডের ক্ষেত্রে একটু সিরিয়াসলি বেশি হয়ে যাবে, অত দরকার আচ্ছা নেই। বুঝতে এই পেরেছিস? যদি ছোট ঠিক টুকটাক কোডের জন্য না ভাই। সৌম্যদীপ, তুই একটা কাজ করতে নোটপ্যাডে করা। নোটপ্যাড না হলে ওই পাইথনের ইনবিল্ট যেটা আছে না, আইডেল। হুম হুম হুম, হ্যাঁ, আমার মনে হয় আইডেলে করাটা বেশি ভালো হবে। সেই হ্যাঁ, ওটা খোল, ওটা খোল। এই যে নোটপ্যাড উইন্ডোজে, তো এখানে গিয়ে আমরা সিম্পল কোড লিখতে পারি যদি তেমন দরকার হয়। তো মেন কাজটা হচ্ছে আমার কোড লেখা। এবার কোড লেখাটা শিখে গেলে আমরা যেখানে ইচ্ছা লিখতে পারি। এবার যখন টাইম সেভ করার দরকার হয়, কোনো কিছু কাজ অটোমেটিক করা দরকার হয়, বা কোনো একটা লাইনকে তাড়াতাড়ি কমপ্লিট করা দরকার হয়, তো তখন আমরা আইডি বা টেক্সট এডিটর তখন ব্যবহার করি। তো পাইথনের সঙ্গে বিল্ট ইন একটা টেক্সট এডিটর দেয় ওরা, আইডিএলই। কি ফুল ফর্মটা আমি ভুলে গেছি, এখন মনে পড়ছে না। যাই হোক, তো এটা একটা আইডিয়ালি এখানে গিয়ে যদি ফাইল গিয়ে নিউ ফাইল করা হয়, তো এর একটা ইনবিল্ট টেক্সট এডিটর দেয়, এখানে গিয়েও আমরা কোড লিখতে পারি। এমনকি ওই যে কালারের ব্যাপারটা, যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে আলাদা আলাদা ফাংশনালিটির জন্য, তো সেই ব্যাপারটাও এখানে আছে। আর রান করানো সহজ, এখানে গিয়ে রান মডিউল করে দিলে আগে সেভ করার জন্য একটা পপ আপ দেবে, সেভ করলাম, ডেস্কটপে দিয়ে সেভ করলাম। ও, এটাকে আবার রিপ্লেস করা যাবে না বলছি। হ্যাঁ, যাই হোক, এই যে এদিকে লিখলাম, এখানে পাইথন কি বলে সেলে রান হয়ে গেল। এইভাবেও করা যায়। রানটা কি করে হ্যাঁ, করাচ্ছে? এইটাই বেশ সিম্পল লাগছে, এইটাই বেশ সুবিধা আছে। এই যে এখানে যে টেক্সট এডিটরটা আছে, পাইথন যেটা দিয়েছে ইনস্টল করার সময়, এখানে গিয়ে রান মডিউল ক্লিক করলেই রান হয়ে যাবে। এটা সব থেকে লাইট লাইট আইডি বলতে পারিস। হ্যাঁ, লাইভ আইডি একটা বলতে টেক্সট, পারি। হ্যাঁ, টেক্সট এডিটর, তার মধ্যে একদম এসেনশিয়াল যে আইডি রিলেটেড ফিচার্স যেগুলো আছে সেগুলো ইনক্লুড করা আছে। তোকে আলাদা করে কিছু ইনস্টলও করতে পারে না, এটা পাইথন ইনস্টল করার সময় ইনস্টল করে দেয়, ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, ওটাই আমি এখন খুললাম। হ্যাঁ, ওটা আছে, আমি ভুলে এবার কি গেছিলাম। এবার ফন্ট গুলো দেখা যাচ্ছে কি না, একটু বড় করবো? বড় করে ঠিক নে, আছে, বড় করে নে, হ্যাঁ বড় একটু করে নে, বড় ঠিক আছে, করলেও জুম পারিস। বড় করে করে নে, নিতে রেকর্ডিং পারবো। অসুবিধা হবে, বড় করে নে। ব্রোকর, একজন আবার লিখেছে ব্রোকর, সমাজে। চলবে? দৌড়বে দৌড়বে দৌড়বে। ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, হলো। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা গেল। এবার হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, নাম হয়ে গেছে, স্ট্রিং দেখা হয়ে গেছে। এবার সবসময় যে ভ্যারিয়েবলও হয়ে গেছে। এবার সবসময় যে আমি সবকিছু দিয়ে দেবো কোডকে, তার তো কোনো মানে নেই, যে ইউজারের কাছ থেকেও কিছু ইনপুট নিতে হবে। তো তার জন্য পাইথনের যে ফাংশনটা সেটা হলো ইনপুট। তো এই ফাংশনটা ইউজ করে, আর আইডিয়ালি সবচেয়ে বড় সমস্যা অটো কমপ্লিট নেই, তো যারা যারা নতুন নতুন কোড শিখছে, পাইথন শিখছে, তাদের পক্ষে খুবই ভালো জিনিস। তো ইনপুট ফাংশন ইউজ করে আমরা ইনপুট নিতে পারি। কিভাবে ইনপুট দেবো, এই নামটা কি ইনপুট নেওয়া যাক। তো নেম ইকুয়াল টু ইনপুট, মানে কি, মানে কি, মানে ইনপুট ফাংশনটা ইউজ করে একটা কিছু ইনপুট নাও, সেটাকে নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করাও। তারপর কি করব, নেমটা কি প্রিন্ট করা যাক।
মানে যেটা স্ক্যান অ্যাপ করতাম আমরা। হ্যাঁ, স্ক্যান এপ করতাম যেটা, সেটাকে স্ক্যান এপ না করে শুধু ইনপুট লিখে দিলেই ঝামেলা মিটে যাবে। তো এটাকে রান করাচ্ছি, আগে সেভ করতে বলছি, ওকে। এই যে কার্সর ব্লিঙ্ক করছে মানে এখানে আমার ইনপুট দিতে হবে। তো হ্যালো দিলাম, প্রিন্ট করে দিল হ্যালো। তো এই না, কালো, ব্যাপারটা হচ্ছে, হ্যালো, হুম হুম আমি বলছি এখানে হুম, নেম ইকুয়াল টু বলে তারপর চাইলো না, মানে নেম চাইবে না। না, মানে আমি ধর বলছি ইনপুট ফাংশনটা দিয়ে আমি লিখবো, বলবে যে একটা নেম দাও আর কি, ওইখানে নেমটা লেখা উঠবে, আমি তারপর ধর লিখবো, ওটা হবে। আচ্ছা, হ্যাঁ হবে তো বটেই, হবে না বলে কিছু কথা হয় না। আচ্ছা, ওই নেম ইকুয়াল টু এই জিনিসটাই আমি একবার ওখানে লিখছি, 1 মিনিট, মানে একটা জিনিস দেখানোর জন্য। দেখ, আর হ্যাঁ, আমি এইখানেই কোনো কোনো জিজ্ঞাসাটা একটা করবো পারছি। কোনো একটা কোডের উপর কোনো একটা যদি পাইথন বিল্ট ইন ফাংশনে যাস, তার উপরে রাইট ক্লিক করে এই গো টু ডেফিনেশন করলে সে পাইথনের যেখানে ওই ফাংশনটা লেখা হুম। আছে সেখানে নিয়ে চলে যায়। তো এখানে ডেফ মানে একটা ফাংশন ডেফিনেশন করা হচ্ছে, এটা একটা অ্যাডভান্স ব্যাপার, হ্যাঁ, অনেকের মাথায় ঢুকবে না, কোনো চাপ নেই। তো এই ইনপুট ফাংশনটা কেমন ভাবে লেখা আছে, হ্যালো, হ্যাঁ, তুই তুই এখানে আগে তুই একবার কাট, এটা নেম ইকুয়াল টু ইনপুট প্রিন্ট নেম কর একবার। এটা হ্যাঁ সে তো বটেই, আগে দেখ না একবার যেটা বলছি, যে ইনপুট ফাংশনটা, না এটা না তো না, আমি, আমি ওটা তো কর, আমি বুঝতে পারবো। এটা বুঝতে পারলি না? আমি বলছি এইটা, এটা তলায় একবার লেখ না, প্রিন্ট নেম লেখ। ও আচ্ছা, তাহলে এটা পুরোটাই কপি করে লিখছি। হ্যাঁ, রান করালাম, এই যে এখানে এবার কার্সার, এখানে। এখানে অপেক্ষা করছে মানে এখানে আমি কিছু একটা ইনপুট দিতে হবে। তো হ্যালো দিলাম, হ্যালো প্রিন্ট করে দিল, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এবার যদি আমি ঠিক আছে। জানতে চাই যে ইনপুট ফাংশনটা কিভাবে কাজ করছে, আমরা তো কোনো ফাংশন ডেফিনেশন কোনো জায়গায় কোনো কিছু লিখিও নি, তার কথা না, শুধু ইনপুট লিখে ব্যাকেট দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। যদি দেখতে চাই কিভাবে কাজ করছে, তো এখানে গিয়ে গো টু ডেফিনেশন করলে দেখিয়ে দেবে যে ইনপুট ফাংশনটা কেমন ভাবে লেখা আছে। তো এটা তো পাইথনের মধ্যে অলরেডি লেখা আছে, এটা তো আমরা আমরা লিখছি না, লেখা আছে ডেফ ইনপুট প্রম্পট এনি স্ট্রিং। প্রম্পট এনি মানে টার্মিনাল খোলো, দিয়ে সেখানে ওয়েট করো কোনো ইনপুটের জন্য, তারপর সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে দাও। কি করে বুঝবো যেটা স্ট্রিং এ কনভার্ট হয়েছে? তো আবার ওই কোডে ফিরে যাওয়া যাক। নেম একটা ইনপুট নিয়েছি, ইনপুট ফাংশন ইউজ করে নেমটাকে প্রিন্ট করছি। এবার আমরা যদি এই নেম ভেরিয়েবলটার টাইপ চেক করি, তাহলে জানা যাবে যে নেম ভেরিয়েবলটা টাইপ কি। দেখা যাক, নেম, নেমের জন্য ইনপুটের জন্য ওয়েট করছে, ইনপুট দিলাম, কি দেখাচ্ছে? ক্লাস স্ট্রিং। তো ইনপুট ফাংশনটা যখনই আমরা কোনো জিনিস ইনপুট নেবো, সেটাকে স্ট্রিং হিসেবে ইনপুট নেয়, এটা খুবই মনে রাখার জিনিস। কারণ আমরা ডেফিনেশনে দেখেছি ইনপুট আচ্ছা, ফাংশনটা আগে কেমন ভাবে ধর, লেখা আছে। হ্যালো বল বল বল। সৌমদীপ, হুম, আগে ধর আমরা ধর সিটে ধর কোড করছি, ঠিক আছে, আমি তোকে অংশ স্ক্যান ওয়ানকে এফে ধর পারছে। 1 মিনিট, কে কি বলছে রে? তুমি অংশ সময় কি ওয়ানকে অ্যাকসেপ্ট কর। অয়নকে অ্যাকসেপ্ট কর। আমি একটা কথা বলছি, শোন, হ্যাঁ সময় হ্যাঁ, বের কর, মিউট কর। বলছি, হুম ধর আমি ইয়ে করছি, সিতে কোড লিখছি, ঠিক আছে, হুম স্ক্যান অ্যাপ নিয়ে আমি ওখানে বলে দিলাম যে গিভ আ নেম, ঠিক আছে, হুম বলে সেটা ইনপুট নেবো, ঠিক আছে। হুম, আমি যখন রানটা করাই তখন ওখানে তো লেখাটা ওঠে যে গিভ আ নেম, তারপরে আমরা নামটা দিই, ঠিক আছে। হ্যাঁ, এখানে যখন ইনপুটটা তুই নেওয়ার পর যখন প্রিন্ট করালি, হুম, এখানে তাহলে ওই লেখাটা নেম ইকুয়াল টু, তাহলে ওটা শো করার কথা তো। সেই তো এইবার হবে তো ওটা। আর উর্মিকার কিছু কোশ্চেন আছে নাকি, কিছু বলবি? হ্যাঁ, হ্যাঁ, মানে কি আমি করাচ্ছিস আর আমিও করছি এখানে, আমি এখন এটা বুঝতে পারছি না যে হ্যাঁ যে বল, স্ট্রিংটা মানে কি আমরা বলবি, রান কেটে গেল। করালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। আমরা রান করালাম, হুম রান করার পরে একটা কিছু
দিতে হচ্ছে, তারপর ওটা ডিক্লেয়ার মানে তারপর ওটাই করছে, মানে আমি একই জায়গাতে ইনপুট নিচ্ছি কোডটা ওখানে দেখতে সাথে। পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ বল কোনখানে কি ইনপুট, কোনটার প্রবলেম হচ্ছে? মানে এই যে নেম ইকুয়ালস টু ইনপুট, মানে এইটাতে আমরা ইনপুটটা নিচ্ছি আর প্রিন্ট টাইপ মানে ওইটাই আবার প্রিন্ট করছে, তাই তো? না, প্রিন্ট টাইপে আমরা ওই টাইপটা প্রিন্ট করছি। হ্যাঁ, আর যখন টাইপটা মুছে দিচ্ছে তখন ওই তখন যেটা হ্যাঁ, নেমের মধ্যে যেটা ভ্যারিয়েবল, নেম ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটা স্টোর আছে সেটা প্রিন্ট করবে। ঠিক আছে, এইটুকুনি। ঠিক আছে। আচ্ছা, 1 মিনিটের ব্রেক, জল খেতে যাবো, গল্প করে নিই। না, ঠিকঠাকই চলছে ভাই, চলুক চলুক চলুক, এরকম ভাবেই চলুক। 1 মাস 2 মাস যতদিন চলে চলুক, ঠিকঠাক করে কমপ্লিট করতে হবে একদম, যতজন আছে থাকুক। অংশু, অংশু কোথায়? এই তো আছে, সারা শব্দ নেই। আছি ভাই, বল। বলছি শোন না, এইটা যেটাতে একটা রান করার পর একটা জায়গা এলো, আর একটা জায়গায় আমরা মানে নোটের জায়গাটাতে আমরা লিখছি, এবারে আর একটা পাইথনের জায়গাটা যেটা ব্ল্যাক একদম, ওটা কি জায়গা? ব্ল্যাকটা বলতে বুঝলাম না, কোন মানে জায়গা? আর এক যেটা ও হয় ভিজুয়াল আমি স্টুডিওর দেখাচ্ছি। কথা বলছে। এইটা না 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 না, ওটা নয়, আমার ল্যাপটপেই আছে, মানে ওটা পাইথন ওইটার সাথেই দিয়েছে, মানে পাইথনটা ইনস্টল করার সাথে সাথেই দিয়েছে। ওইটা কিসের সেলের জায়গা? কথা বলছিস? সেল এইটা দেখ। হ্যাঁ হ্যাঁ, ও সেলের কথাই বলছে, সেলের কথাই বলছে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি তাহলে? এটা পাইথন এইটা সেল। সেম জিনিস, সেল সব জায়গাতে সেম জিনিস। সেলের কালারটা আলাদা হতে পারে। তুই সেল কি করে বুঝবি, দেখ ওখানে তিনখানা গ্রেটার দ্যান আছে, দেখ বুঝতে পারছিস? তিনখানা হ্যাঁ, গ্রেটার দ্যান আছে, যখন পাইথন কোড যখন তুই রান করছিস সেখানেও দেখ ওই তিনখানা গ্রেটার দ্যান দিয়ে আছে সমুদ্র। করে সবাইকারই ফেভারিট একদম, কি পেয়ার হচ্ছে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, সবাই জানে। এটাকে তো এফটা কেন আসছে না? ওটা ফরম্যাটেড, ফরম্যাটেড প্রিন্টিং। এফ মানে এই স্ট্রিংটাকে ফরম্যাট করে প্রিন্ট করো। ফরম্যাট করবে মানে কি, ডবল কার্লি ব্রেসের মধ্যে যেটা থাকবে সেটা ভেরিয়েবল, বাকিটা স্ট্রিং। আচ্ছা, এই যে নাম্বারটা তো আমরা ইনপুট নিয়েছিলাম, তো আমরা চাই যে জি, নাম্বারটাই এখানে ওটা বড় না ছোট। ভেরিয়েবল বল, ওটা ইন্টিজার বা ফ্লোর হ্যাঁ বা ভেরিয়েবল, নাম্বার। ইন্টিজার নাম্বার হওয়ার কোনো দরকার নেই, ভেরিয়েবল ডাইনামিক হতে পারে। এটা যদি ইন্টিজার নাও হয় তাহলেও এটাকেই সেটাকে প্রিন্ট করবে। বুঝলি না? আচ্ছা, ফরম্যাটেড স্ট্রিং এর আরেকটা এক্সাম্পল হবে। আচ্ছা, এটা আগে রান করে যাক। রান করাই, নাম্বারের জন্য ইনপুট দিতে বলছে, 32 দিলাম, আবার এই 21 দিলাম, 21 ইজ অড। আবার রান করানো যাক, 32, 32 ইজ ইভেন। কি হচ্ছে, এই নাম্বার যে লেখাটা ছিল, নাম্বার ভ্যারিয়েবলটাকে এখান থেকে কল করছে, কিন্তু এটা স্ট্রিং এর মধ্যেই আছে, ডবল কোটস এর মধ্যে আছে, মানে এটা স্ট্রিং এর মধ্যেই আছে। স্ট্রিং এর মধ্যে থেকেও আমরা ওই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারছি, তো এটাই ফরম্যাটেড স্ট্রিং এর সবচেয়ে বড় সুবিধে। এবার এই যে ফরম্যাটেড স্ট্রিংটা, এটাকে শুধু ইন্টিজার নয়, এটা যে কোনো টাইপের ডেটাকে ফরম্যাট করে প্রিন্ট করতে পারে। কি করে দেখবো, এটাকে উড়িয়ে দিই। 3টে ভেরিয়েবল নিলাম। ভাই একটু জুম করে নে না এটাকে, মিটে তো জুম করা যায় হাতে করে। ফন্ট সাইজটাকে একটু বড় করে দে। সেটিংস, ফন্ট সাইজ 26। ওয়ে, হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা।
ইয়ার আচ্ছা, তাহলে এখানে কিছু আগে কিছু দিচ্ছি না মানে এটা কি হিসেবে ইনপুট নেবে? এটা স্ট্রিং হিসেবে। আর একটা নেওয়া যাক, এখানে আমরা কি করব, ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করে দেবো। এটা তো ইন্টিজার। আর একটা নেওয়া যাক, এটাকে ফ্লোটে কনভার্ট করে দেবো। এবার তিনটাকে ফরম্যাটেড স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করলাম এফ মানে ফরম্যাটেড দিয়ে প্রথম ভেরিয়েবলটা কি ছিল, এ, থেকে কার্লি ব্রেসের মধ্যে রাখলাম ইজ এ স্ট্রিং। দ্বিতীয় ভেরিয়েবলটা কি ছিল, বি ইজ এ ইন্টিজার, যাই হোক। আর থার্ডটা ছিল সি ইজ এ ফ্লোট। এখানে তিনটে আলাদা আলাদা টাইপের ভেরিয়েবল, এস টাইপ স্ট্রিং, বিএস টাইপ ইন্টিজার, সি এর টাইপ হচ্ছে ফ্লোট। তো দেখবো যে ফরম্যাটেড স্ট্রিং ইউজ করে আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে স্ট্রিং এর মধ্যে থেকে প্রিন্ট করতে পারি। রান করালাম, তিনটে ইনপুট দিতে বলেছে, 32, 21, 12। তিনটেই আমরা নাম্বার ইনপুট দিয়েছি, কিন্তু প্রত্যেকটা টাইপ কনভার্ট করে স্ট্রিং হয়ে গেছে একটা। ও, এটাকে আরো তো ডায়নামিক করা যায়, কেউ বলিস, ভুলে গেছি, যাই হোক। করে দিলাম, ডায়নামিক্যালি প্রিন্ট করাবো টাইপ এ। এখানে কি হচ্ছে, একটা ফরম্যাটেড স্ট্রিং, তারপর আমরা বলছি একটা কথা বলছি হ্যাঁ, কাল থেকে আমি 8টা পর্যন্ত বিজি থাকবো, তাহলে আচ্ছা, কি হবে রে? কালকে তো এমনিতে একটা পরীক্ষা আছে 5টা থেকে 6টা পর্যন্ত, দেখা যাক না, কালকে সকালবেলা বলে দেওয়া হবে। আচ্ছা, এবার এটাকে রান করাই, কি ইনভ্যালিড সিনট্যাক্স যা। ও, এখানে তো প্লাসটা এই কনক্যাটিনেশন অপারেটরটাই তো দেওয়া হয়নি, ইনভ্যালিড সিনট্যাক্স তো বলবেই। এবার একটা ইনপুট দেওয়া যাক ক্লাসটা কোথায় দিলি গরু? ঠিকঠাক জায়গাতেই, ইনভ্যালিড লিটারাল ফর এফটিএস। ও আচ্ছা, এখানে তো ইন্টিজার দেওয়ার কথা ছিল, দূর স্ট্রিং। এবার 21, 12 আর 32 তিনটে ইনপুট দিয়েছি, আবার একটা কিছু গন্ডগোল। কি বলছে, ক্যান বলছি তো ক্লাসটাকে কনক্যাটিনেট কোথায় দিয়েছিস তুই? টু টাইপ স্ট্রিং। কি বলছিস? ক্লাসটাকে কোথায় দিলি? ক্লাসটা ঠিকই তো আছে, টাইপ, টাইপটাকে কনভার্ট করবে, দিয়ে সেটার সঙ্গে কনক্যাটিনেট করবে। এবার যেটা হচ্ছে ব্যাপার, সেটা এই টাইপ ফাংশনটা আবার কি রিটার্ন করে, টাইপ ফাংশনটা একটা ক্লাস। কি, টাইপটাকে তুই করে দে, তো স্ট্রিং এ কনভার্ট কর, সেইটাই বলছি, এসটিআর ব্র্যাকেটের ভিতরে টাইপ কর, তাহলে দেখ হয়ে যাবে। হ্যাঁ, টাইপটাকে স্ট্রিং, টাইপটা আবার একটা ক্লাস রিটার্ন করে। যদি এটার উপর হভার করি, সেটা দেখা যাচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করছে। তো অবজেক্ট রিটার্ন করলে তো হবে না, সেটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তবে কনক্যাটিনেশন কাজ করবে। আর কি কি বলছিলি, কোথায় কি কোর্স, তো সব ঠিকঠাকই আছে। আজকে এইগুলো কি জটিল হয়ে যাচ্ছে তাহলে? আরে ভাই, আমাদের টপার ভাই কিছু ভুল বলতে পারে। ও, না, যে খুব টপার চাপ বলছিল, হয়ে গেছে।
ওরে বাবারে। হ্যাঁ, এতক্ষণ একসাথে করছিলাম কিন্তু তারপরে আর হচ্ছে না, তারপরে এবার একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই আনএক্সপেক্টেড ইউএফ। ইউএফ কোথায় গেল? আমার মতে আজকে থাক। আচ্ছা, এটার কিছু একটা এরর আছে, এটা লাস্টে লাস্টে একটা ব্র্যাকেট ক্লোজ হবে, লাস্টে একটা ব্র্যাকেট ক্লোজ হবে। প্রিন্টের ব্যাকেটটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিন্টের ব্যাকেটটা ক্লোজ হয় না। এই কোথায় ইনপুট দিচ্ছি? 32 ইন্টিজার 12, প্রত্যেকটা টাইপ ডায়নামিক্যালি দেখাচ্ছে। 32 ইজ ক্লাস অফ স্ট্রিং, কিন্তু বি এরটা কেন দেখাচ্ছে না? এখানেও একটা এফ ইউজ করার কথা ছিল। যাক, এটা আমারও শেখা রইলো যে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য প্রত্যেকটা একটা করে এফ ইউজ করতে হয়। 23 there, 32, 32, 12. 32 is class string, 32 is class of integer, 12.0 is class of float. তো আজকে আপাতত এই এই কটাই শেখা হলো, যে কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে ইনপুটটাকে টাইপ কনভার্ট করতে হয়, কিভাবে ফরম্যাটেড স্ট্রিং কাজ করে। তেমন কিছুই হলো না, খুবই সহজ জিনিসগুলো হলো। আর এই ছোট্ট একটা প্রেজেন্টেশন ছিল, যেখানে হালকা হালকা দেখা হলো যে প্রোগ্রামিং কেন করা হয়, আর কিভাবে কম্পিউটারের মানে কম্পিউটারের সঙ্গে কথা বলা যায়, একটা ল্যাঙ্গুয়েজে কোড লিখে সেটাকে কম্পিউটার কিভাবে কনভার্ট করে দেয়, তারপর একটা প্রবলেম থেকে কিভাবে আস্তে আস্তে সেটাকে কম্পিউটারের দ্বারা সলভ করে সেটাতে রেজাল্ট পাওয়া যায়। আর সাধারণ কতগুলো সমস্যা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়, যেগুলো আমরা রোজ সলভ করি, সেই কম্পিউটারের ক্ষেত্রেও তাই। মানুষ একটা ভেবে চিন্তে একটা সমস্যা সমাধান করে কম্পিউটারকে বলে দিলে যে এইভাবে সমাধান করো, কম্পিউটার শুধু সেটা স্পিডটাকে ফাস্ট করতে পারে, তাছাড়া আর কম্পিউটার কিছুই নয়। কম্পিউটার নিজে থেকে ভেবে কিছু করতে পারে না। আমাদের কাজ হচ্ছে কোডটাকে, একটা কোড তৈরি করে দিয়ে দেওয়া আর প্রবলেমটা দিয়ে দেওয়া যে এটাকে এই করে দাও, কম্পিউটার করে দেবে শুধু আমাদের হয়ে। আর সলিউশনের জন্য আমরা শুধু সাধারণ কোনো কোডে একটা এরর পেলে সেটাকে সলিউশনের জন্য আমরা গুগল করতে পারি। আর এছাড়া আরো কতগুলো ভালো জায়গা হলো স্ট্যাক ওভারফ্লো,